গাজায় চলমান যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার প্রথম ধাপ হিসেবে জিম্মিদের মুক্তি পর্যবেক্ষণ করতে ইসরায়েল সফরে যান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের হামলায় প্রায় ১০০ জনের প্রাণহানি ও হামাসের সঙ্গে আইডিএফ এর সংঘর্ষের মধ্যেই ইসরায়েল সফর করেন তিনি। যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে ইসরায়েলের অব্যাহত হামলা সত্ত্বেও এই যুদ্ধবিরতি নিয়ে উচ্ছ্বাস জানান ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, এই যুদ্ধবিরতি তাদের প্রত্যাশার চেয়েও ভালোভাবে চলছে। দীর্ঘদিন ধরে চরম শত্রু হিসেবে দুপক্ষ সংঘাতে লিপ্ত ছিল, সে হিসেবে তাদের মধ্যে এই যুদ্ধবিরতি দেখে তিনি অত্যন্ত খুশি। শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় ইসরায়েল দারুণভাবে সহযোগিতা করছে জানিয়ে জেডি ভ্যান্স বলেন, আমেরিকা তাদের সঙ্গে মিলেমিশে পরিস্থিতি উন্নয়নের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। আমেরিকার সেনারা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করছে, তবে কোনোভাবেই তারা গাজায় প্রবেশ করবে না বলেও জানান ভাইস প্রেসিডেন্ট। পশ্চিমা গণমাধ্যম সহ অনেকেই গাজায় যুদ্ধবিরতি ভেস্তে দেওয়ার খবর প্রকাশ করছে বলে অভিযোগ করেন ভ্যান্স। তিনি বলেন, গাজায় কিছু হলেই তা দেখিয়ে এসব গণমাধ্যম বলে যুদ্ধবিরতি ভেস্তে গেছে। প্রকৃতপক্ষে যুদ্ধবিরতি চলমান আছে এবং সামনে পরিস্থিতি আরো ভালো হবে বলে আশা জানান তিনি। এ সময় ট্রাম্প সরকারের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফও গাজায় চলমান যুদ্ধবিরতির প্রশংসা করেন। তিনি বলেন, আমেরিকা ও তার মিত্রদের সহায়তায় সবকিছুই ভালোভাবে চলছে। চুক্তি করাটা যেমন কঠিন ছিল, তা বাস্তবায়ন করাও তেমনই গুরুত্বপূর্ণ বলে মনে করেন উইটকফ। প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ও অ্যাডভাইজার জেরেড কুশনার বলেন, জাতিসংঘ ও ইসরায়েলের তত্ত্বাবধানে সবকিছু ভালো করে চলছে। গাজা থেকে সব জিম্মিকে জীবিত ও মৃতদের মরদেহ উদ্ধার করাই তাদের কর্মপরিকল্পনার প্রথম ধাপ। এছাড়া গাজায় ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া এবং উপত্যকা পুনর্গঠনে সহায়তা করা হচ্ছে দ্বিতীয় ধাপের কর্মপরিকল্পনা। তবে সেক্ষেত্রে ভুল কারো হাতে যেন এসব সহায়তা না যায় এর উপর গুরুত্ব আরোপ করেন কুশনার। এদিকে জেডি ভ্যান্সের সফর কেন্দ্র করে ইসরায়েলের তেল আভিভে আমেরিকার দূতাবাসের বাইরে বিক্ষোভ করেছে সাধারণ ইসরায়েলিরা। এ সময় সব জিম্মিকে ফিরিয়ে আনার দাবি জানায় তাদের স্বজনেরা। গাজায় যুদ্ধবিরতি বহাল রাখতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা। জীবিত জিম্মিদের মুক্তির পর ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রীদের অব্যাহতভাবে গাজায় পুনরায় যুদ্ধ শুরুর দাবির কারণে আশঙ্কা বাড়তে থাকে। এরপরই মধ্যস্থতাকারীদের কূটনৈতিক তৎপরতা শুরু হয়। এ বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার ইসরায়েল সফরে গেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিন দুপুরে ইসরায়েলের বেন গুরিন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জেডি ভ্যান্স। তিনি যুদ্ধবিরতি চুক্তি অব্যাহত রাখতে ইসরায়েলকে চাপ দেবেন বলে ওয়াশিংটন পোস্ট সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদনে জানিয়েছে। এছাড়াও মঙ্গলবার জেরুজালেমে নেতানিয়াহুর সাথে বৈঠক করেছেন ইজিপ্টের গোয়েন্দা প্রধান হাসান মাহমুদ রাশাদ। ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের সাথেও আলোচনা করবেন তিনি। এছাড়া সোমবার থেকে ইসরায়েল সফরে রয়েছেন ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জেরেড কুশনার। দুই শীর্ষ কূটনীতিক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও আইডিএফ চিফ ইয়াল জামির সহ ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের সাথে পৃথক বৈঠক করেছেন। এছাড়া মুক্তিপ্রাপ্ত সাবেক জিম্মিদের সাথেও তারা সাক্ষাৎ করেছেন। এর আগে রবিবার দুই আইডিএফ সদস্য নিহতের পর হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে ইসরায়েল, যা অস্বীকার করে চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানায় হামাস। কিন্তু গাজা জুড়ে ইসরায়েলি হামলায় যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দেয়। তাৎক্ষণিকভাবে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা করতে ইজিপ্টে ছুটে যান হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়া। সোমবার ইজিপ্টের আল কাহেরা নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলি জিম্মিদের মরদেহ হস্তান্তর সহ যুদ্ধবিরতি রক্ষায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। আমরা এবং প্যালেস্টিনিয়ান অন্যান্য দলগুলো চুক্তি অনুযায়ী জিম্মিদের মৃতদেহ হস্তান্তরে দৃঢ় প্রতিজ্ঞ, কিন্তু মরদেহগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় হস্তান্তর প্রক্রিয়া দ্রুত করা কঠিন হয়ে পড়েছে। এর জন্য আরো ভারী উদ্ধার সরঞ্জাম প্রয়োজন। আমাদের দৃঢ় ইচ্ছা এই কাজটি সম্পন্ন করবে। এদিকে কূটনৈতিক তৎপরতার পর মঙ্গলবার জিম্মিদের মরদেহ হস্তান্তরের বিষয়ে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আভাস দিয়েছে দেশটির গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। নেতানিয়াহুর কার্যালয়ের কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে বলা হয়, জিম্মিদের মরদেহ হস্তান্তরে হামাসের উদ্ধার তৎপরতাকে ইতিবাচক ধরে নিয়ে উদ্ধার সরঞ্জাম ও নিখোঁজদের খুঁজে বের করতে সময় লাগার বিষয়টি ইসরায়েল মেনে নেবে যতক্ষণ পর্যন্ত হামাস তাদের চেষ্টা অব্যাহত রাখবে।
গাজায় ইসরায়েল অব্যাহতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মঙ্গলবার দেশটির আইন পরিষদে শুরু হওয়া কাউন্সিলের সভায় উদ্বোধনী ভাষণে তিনি বলেন, গাজায় ইসরায়েলিদের যুদ্ধ গণহত্যা ছাড়া আর কিছুই নয়। আমরা প্যালেস্টাইনে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনে ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা জানাই। বিশেষ করে গাজা উপত্যকাকে বসবাসের অনুপযোগী করে তোলার অপচেষ্টা এবং ওয়েস্ট ব্যাংকে বসতি সম্প্রসারণের চেষ্টার নিন্দা জানাচ্ছি। আমরা স্মরণ করিয়ে দিচ্ছি, গাজা উপত্যকা প্যালেস্টাইন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। যুদ্ধ চলাকালে কাতারে হামলার ঘটনার কথা তুলে ধরে শেখ তামিম ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে যুক্ত থাকার অভিযোগ তোলেন। তিনি বলেন, দোহায় তেল আবিবের হামলা সমস্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, যা বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। গাজার জনগণের মানবিক মর্যাদা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অক্ষমতা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন কাতারের আমির। তিনি গণহত্যা পরিচালনাকারী অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানান। হামাস ও ইসরায়েল পাল্টাপাল্টি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের দোষারোপের পর কাতারের পক্ষ থেকে এটাই প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া, যা কৌশলগতভাবে হামাসের পক্ষে জোরালো সমর্থনের ইঙ্গিত করছে। পাশাপাশি মধ্যস্থতাকারী আরেক পক্ষ আমেরিকার দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিপরীত অবস্থান প্রকাশ করল কাতার। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলের কয়েকশো হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি বন্ধ হয়ে গেছে পানি সরবরাহ ব্যবস্থাও। স্থানীয় জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে নারী ও শিশুসহ অসংখ্য সাধারণ মানুষ ইমার্জেন্সি ওয়ার্মিং টেন্টসে আশ্রয় নিয়েছে। পাশাপাশি পানি বিতরণ কেন্দ্রগুলো থেকে বোতলে করে পানি সংগ্রহ করতেও দেখা গেছে অনেককে। বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না, যার ফলে মোবাইল যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। স্কুলকর্মী নিনা ডিমটেটস জানান, মোবাইল চার্জ পর্যন্ত দিতে পারছেন না তিনি। আমি কাজে গিয়েছিলাম, যতক্ষণ সেখানে ছিলাম বিদ্যুতের নামগন্ধ ছিল না। এর মধ্যে আমার ফোনের চার্জ শেষ হয়ে যায়। আমি ফোনে চার্জ দিতে এখানে এসেছি, তবে এখানেও অনেক মানুষ ঠিকভাবে চার্জ দিতে পারেনি। নেটালিয়া নামে এই নারীর অভিযোগ, রাশিয়া ক্রমাগত হামলা করেই যাচ্ছে। মুখে শান্তি স্থাপনের আগ্রহ প্রকাশ করলেও ক্রেমলিনের আচরণ বলছে ভিন্ন কথা। রাশিয়া আমাদের হামলা করে সবকিছু ধ্বংস করে দিচ্ছে, এর যেন কোনো শেষ নেই। হয়তো ইউরোপ আমাদের সহায়তা করবে, আমি এ বিষয়ে আশাবাদী। ট্রাম্পের ওপর আমার কোনো আস্থা নেই। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে ড্রোন হামলার আশঙ্কার কারণে সংস্কার কাজ বিলম্বিত হচ্ছে। তাদের অভিযোগ, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর ওপর লাগাতার রাশিয়ার ড্রোনের উপস্থিতি শনাক্ত হওয়ায় সংস্কার কার্যক্রম চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কিয়েভের সাধারণ মানুষও নেটালিয়ার মতো যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে সন্দিহান। তারা মনে করেন পুতিন কখনোই যুদ্ধবিরতিতে রাজি হবেন না। সাবেক সেনা কর্মকর্তা রোমান এদেরই একজন। রাশিয়ার কাছ থেকে আসলে যুদ্ধবিরতির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ আশা করাই যায় না। আমার মনে হয় পুতিন কোনোভাবেই যুদ্ধবিরতি মেনে নেবেন না। তাই আমি মনে করি যুদ্ধবিরতির আশা না করে ইউরোপের উচিত ইউক্রেনকে আরও বেশি সহায়তা করা, কারণ ইউক্রেনের পতনের পর রাশিয়া বল্টিক অঞ্চলের দিকে হাত বাড়াবে। ইউলিয়া জেমলিয়ানা নামে এই এনজিও কর্মী স্পষ্টভাবে বলেন, রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি হবে এটি তিনি কোনোভাবেই বিশ্বাস করেন না। রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি হবে এটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না, কারণ এরই মধ্যে অনেক ঘটনা প্রমাণ করেছে যে পুতিন যুদ্ধবিরতি চান না। কারণ আমি মনে করি এই যুদ্ধের মধ্য দিয়ে পুতিন নিজের শক্তিমত্তা জাহির করতে চাইছেন, আর কিছুই না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠকের পরিকল্পনা করছেন। রাশিয়া এর আগেও যুদ্ধবিরতির পূর্বশর্ত হিসেবে ইউক্রেনের কাছ থেকে আরও ভূখণ্ড দাবি করেছে। অন্যদিকে ইউক্রেন ও তার মিত্ররা দীর্ঘদিন ধরে যুদ্ধ অবিলম্বে বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়ে আসছে। বেআইনিভাবে নির্বাচনী তহবিলে অর্থ সংগ্রহের মামলায় সাজাপ্রাপ্ত ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সার্কোজির কারাদণ্ড শুরু হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে প্যারিসের লা সন্তে কারাগারে নিয়ে যাওয়া হয় সাবেক এই প্রেসিডেন্টকে। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী কার্লা ব্রুনি। এরপরই তাকে বহনকারী গাড়ি কারাগারে প্রবেশ করে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে সার্কোজির 5 বছরের কারাদণ্ডের মেয়াদ শুরু হয়।
এদিকে সাবেক প্রেসিডেন্টের কারাবরণের এই দিনটিকে ট্র্যাজিক ডে আখ্যা দিয়েছেন তার আইনজীবী জন মাইকেল ডরোয়া। এটি সার্কোজির জন্য এবং গোটা ফ্রান্সের জন্য একটি মর্মান্তিক দিন, কারণ তার কারাবাস একটি লজ্জাজনক ঘটনা। আমার সহকর্মী ক্রিস্টোফ এবং আমি আশা করি আপিল আদালত ফ্রান্সের বিচার ব্যবস্থাকে তার প্রাপ্য মর্যাদায় ফিরিয়ে আনবে। সার্কোজির আরেক আইনজীবী ক্রিস্টোফ ইংগ্রে সাংবাদিকদের জানান, সাজা মৌকুফের জন্য এরই মধ্যে আদালতে আবেদন করা হয়েছে। নিকোলাস সার্কোজির মুক্তির আবেদন দাখিল করা হয়েছে। তাকে আটক রাখার যে যুক্তিগুলো দেয়া হয়েছে সেগুলো ভিত্তিহীন। তিনি অন্তত 3 সপ্তাহ বা 1 মাস কারাগারে থাকবেন, কারণ আপিল আদালতের কাছে মুক্তির আবেদনের রায় দেওয়ার জন্য সর্বোচ্চ 2 মাস সময় থাকে। তাই কোনো যৌক্তিকতা না থাকলেও তিনি 1 মাসের জন্য বন্দী থাকবেন। তবে সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট এমন দুর্দিনে সমর্থকদের পাশেই পাচ্ছেন। তার কারাদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছেন তারা। বেট্রিস কোজার্ট নামের এই নারী সার্কোজির বিচারকে পক্ষপাতমূলক আখ্যা দেন। এই সাজার প্রতিবাদ জানাতেই আমরা এখানে এসেছি। আমরা স্পষ্ট বলতে চাই, এই রায়ে আমরা একমত নই। আমরা শুধু বসে বসে এই অন্যায় দেখব তা হবে না। আমার কাছে এটি পক্ষপাত দুষ্ট মনে হচ্ছে। আরেক সমর্থক ক্রিশ্চিয়ান উলফ্রম বলছেন, সার্কোজি আদালতের প্রতি শ্রদ্ধাশীল, তাই এই প্রহসনের রায়টিও মেনে নিয়েছেন। আমি দেখেছি সার্কোজি অত্যন্ত মর্যাদার সঙ্গে কারাগারে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি দেশের বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করেন, তিনি ফ্রান্সকে ভালোবাসেন। আপিল আদালত কি বলে তা দেখা যাবে, তবে আমি মনে করি তিনি সেটিও সম্মানের সাথে মেনে নেবেন। আদালতের আদেশ মেনে নিলেও বরাবরই নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ নাকচ করে এসেছেন 2007 থেকে 2012 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী নিকোলাস সার্কোজি। জাপানের ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করলেন সানায়ে তাকাইচি। জাপানের রাজনীতিতে দীর্ঘদিনের কাচের দেয়াল ভেঙে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন এই কট্টর ডানপন্থী রাজনীতিক। নতুন প্রধানমন্ত্রী নিয়ে জাপান জুড়ে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। একজন নারী প্রধানমন্ত্রী হওয়াকে পরিবর্তন হিসেবে দেখছেন জাপানের অভিনেত্রী সাওরি নগি। সবসময় পুরুষরাই প্রধানমন্ত্রী ছিলেন, এখন একজন নারী প্রধানমন্ত্রী হয়েছেন। এটাকে আমার পরিবর্তন মনে হয়। আমি চাই এই পরিবর্তন জাপানের জন্য ইতিবাচক হোক। মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষে 465 আসনের মধ্যে 237টি ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তাকাইচি। পরে উচ্চকক্ষ তার নিয়োগ অনুমোদন দেয়। সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ অনুসারী এবং প্রয়াত ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থেচারের অনুরাগী তাকাইচির এই বিজয় জাপানের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে ধারণা করা হচ্ছে তার নেতৃত্বে দেশটি অভিবাসন ও সামাজিক ইস্যুতে আরও কঠোর অবস্থান নিতে পারে। তাকাইচির এই জয়ের পথ পরিষ্কার হয়ে যায় সোমবার, যখন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ডানপন্থী জাপান ইনোভেশন পার্টি ইশিনের সঙ্গে জোট গঠনের ঘোষণা দেয়। এলডিপি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে দীর্ঘদিন ধরে জাপানের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণে রেখেছে। গেল কয়েক বছর ধরে টানা দরপতনে এখন মুদ্রাস্ফীতির চাপে জর্জরিত জাপান। এতে বাড়ছে জনরোষ, আর সেই সুযোগেই উত্থান ঘটছে ডানপন্থী দলগুলোর। শেয়ার বাজারে ইতোমধ্যে দেখা দিয়েছে তাকাইচি ট্রেড নামে নতুন এক প্রবণতা। মঙ্গলবার তার জয়ের পরই নিক্কেই সূচক পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায়। যদিও ঋণে জর্জরিত জাপানে অতিরিক্ত সরকারি ব্যয়ের চাপ নেওয়ার বিষয়ে অর্থনীতিবিদরা আগেই সতর্ক করছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইউকি মোরিমোটো মনে করেন, শুধু নারী হওয়ার কারণে নয়, যৌক্তিক নীতিমালার জন্য তাকাইচিকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে। নারী হিসেবে প্রথম প্রধানমন্ত্রী হওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন অনেকে, কিন্তু আমি মনে করি না তাকাইচিকে শুধু নারী হওয়ার কারণে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে, বরং তার নীতিমালা ও অবস্থানকে অনুমোদন দেওয়া হয়েছে বলেই তাকে নির্বাচিত করা হয়েছে। আশা করছি পরিস্থিতি ইতিবাচক দিকে অগ্রসর হবে। গত মাসে নিজ দল এলডিপির সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন বিদায়ী প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। মঙ্গলবার তার স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করেন সানায়ে তাকাইচি। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে জাপানের 104তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। পরে সম্রাট নারুহিতোর কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন তাকাইচি।
দীপাবলির উৎসবের পর ভারতের রাজধানী দিল্লির বায়ুমানের ভয়াবহ অবনতি ঘটেছে। মঙ্গলবার সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান নির্ণয়কারী প্রতিষ্ঠান আইকিউ এয়ার জানিয়েছে, বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি। বিশেষজ্ঞরা মনে করছেন, দীপাবলির সময় ব্যাপক আতশবাজি ব্যবহারের ফলে এই দূষণ অনেকটাই বেড়ে গেছে। দিল্লির আইকনিক স্থাপনাসমূহ যেমন ইন্ডিয়া গেট ও অক্ষরধাম মন্দির ঢেকে গেছে বিষাক্ত ধোঁয়ায়। ড্রোনের ফুটেজে দেখা গেছে পুরো শহরই যেন এক ধোঁয়াশার চাদরে মোড়ানো। গত সপ্তাহে ভারতের সুপ্রিম কোর্ট রাজধানীতে আতশবাজির ওপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে। অনুমতি দেওয়া হয়েছিল শুধু গ্রিন ক্র্যাকার বা পরিবেশ বান্ধব বাজির, তাও নির্দিষ্টভাবে রবিবার ও সোমবার, প্রতিদিন মাত্র 3 ঘন্টার জন্য। তবে নির্ধারিত সময়ের বাইরেও অনেক জায়গায় আতশবাজি ফাটানো হয়েছে। ক্ষোভের সুরে স্থানীয় বাসিন্দা সুরজ বলেন, নিষেধাজ্ঞা তুলে নেয়ার কারণে সবাই ইচ্ছে মতো বাজি ফাটিয়েছে, যা এই দূষণের কারণ। পলিউশন তো স্যার হোগাই, क्योंकि पटाखों से দূষণ তো হবেই, কারণ বাজির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে আর সবাই দীপাবলি উদযাপন করেছে আতশবাজি ফাটিয়ে। যদিও দীপাবলি আসলে মিষ্টি খাওয়া, আত্মীয়দের সঙ্গে দেখা করা এবং উপহার বিনিময়ের উৎসব, আজকের প্রজন্ম দীপাবলিকে শুধু আতশবাজির উৎসব হিসেবেই দেখে। पटाखे से सेलिब्रेट करते हैं। আইকিউ এয়ার এর হিসাবে দিল্লির এয়ার কোয়ালিটি স্কোর দাঁড়িয়েছে 442-এ, যা বিশ্বের যে কোনো বড় শহরের তুলনায় সবচেয়ে খারাপ। শহরের পিএম এর মাত্রা ছিল 2.5, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশনার তুলনায় 59 গুণ বেশি। ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড দিল্লির বাতাসকে অত্যন্ত খারাপ বলে চিহ্নিত করেছে, যার বায়ুমান সূচক 350। অথচ এই সূচক 0 থেকে 50-এর মধ্যে থাকলে সেটিকে ভালো হিসেবে ধরা হয়। পরবর্তী কিছুদিনেও পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। ভারতের ভূবিজ্ঞান মন্ত্রণালয় পূর্বাভাস দিয়েছে, আগামী আরও কিছুদিন দিল্লির বায়ুমান থাকবে খারাপ থেকে অত্যন্ত খারাপ পর্যায়ে। বায়ুমান সূচক হতে পারে 201 থেকে 400 এর মধ্যে। প্রতিবছর শীতে দিল্লি এবং আশেপাশের জেলাগুলো ঘন ধোঁয়ায় ঢেকে যায়। নির্মাণ কাজের ধুলাবালি, যানবাহনের ধোঁয়া ও পুড়তে থাকা ফসলের ক্ষেতের আগুন সব মিলিয়ে আক্রান্ত করে প্রায় 2 কোটি বাসিন্দার শ্বাস প্রশ্বাসকে। স্থানীয় বাসিন্দা ও সাইক্লিস্ট বিনয় অনেকটা বিরক্তির সাথে বলেন, বিষাক্ত বাতাস থেকে বাঁচতে সবার হয়তো ঘরেই বসে থাকা উচিত। আমরা দিল্লির বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি। মাঝে মাঝে মনে হয় এই সময়ে সব ধরনের শারীরিক কসরত বন্ধ করে দিয়ে ঘরে থাকা উচিত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।